আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আবারও আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। কাল উত্তরাতে 20 থেকে 30টি বাড়িতেও হামলা করা হয়েছে। সম্ভবত আপনি জানেন হামলা করা হয়েছে শুধু উত্তরাতেই। তো এইভাবে সারা দেশে আজকাল তো নিউজ আপনি কিভাবে পাবেন? যেখানে খোদ প্রথম আলো, ডেইলি স্টার যারা এই ইউনূসের দালালি করা শুরু করলো, প্রথম আলোর সম্পাদক বলে ফেললেন শেখ হাসিনা পালিয়ে গেছে, তিনি আছেন। এরকম দালালিও করলেন। ইউনূসকে তিনি তোয়াজ করতেছেন, পারলে তাকে আব্বা ডেকে তাকেই রাখতে চান। তার পত্রিকা অফিসে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, আরো কোন পত্রিকা অফিসে সম্ভবত হামলা হয়েছে। তো এই যে হামলা ডক্টর ইউনূসের আমলে, এগুলো দেখলে ৩২ নাম্বার এক গরু কয়বার জবা হবে আমরা জানি না, এক মুরগি কয়বার জবা করে আমরা জানি না, এক ছাগল কয়বার জবা হয় আমরা জানি না, এক হাতি কয়বার হত্যা করা হয় আমরা জানি না। আমরা কি দেখলাম? ৩২ যখনই বাংলাদেশে কিছু ঘটে, মানে ইউনূসের পেট খারাপ, ওই যে ইত্যাদির সেই হানিফ সংকেতের মতো কোন ঘরে চাল নাই ভাঙ্গারি, ঘরে ডাল নাই ভাঙ্গারি, বউয়ের সাথে ঝগড়া ভাঙ্গারি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ভাঙ্গারি। বিষয়টা এরকম যে যে ডক্টর ইউনূসের ডাইপার এই মুহূর্তে নাই, ভাঙো ৩২ নাম্বার। হাদি মারা গেছে, ভাঙো ৩২ নাম্বার। আরেক মেয়ে পরকিয়া করে মারা গেছে, ভাঙো ৩২ নাম্বার। বাংলাদেশের অর্থনীতি খারাপ, ভাঙো ৩২ নাম্বার। বাংলাদেশের অর্থনীতি ভালো, তাও ভাঙো। মানে ঠিক ওই ব্রাজিলিয়ানদের মতো তারা মনের দুঃখেও বিয়ার খায়, মনের সুখেও বিয়ার খায়। বিষয়টা এরকম হয়ে গেছে। তো মৌলবাদীরা এখন, মৌলবাদীদের যে আস্ফালন আমরা দেখতেছি, বাংলাদেশটা এখন এই ইউনূস সরকার মৌলবাদী ও জঙ্গি স্বাধীনতা বিরোধীদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছেন। স্বাধীনতা বিরোধীদের ইতিহাসে ডক্টর ইউনূস হবেন জিন্নাহর চাইতে বড় আব্বা। আমি তো প্রথমে বলেছিলাম দ্বিতীয় জিন্নাহ, তিনি জিন্নাহরও আব্বা হয়ে গেছেন। এই রকম শক্তি, সাহস, পৃষ্ঠপোষকতা খোদ জিন্নাহর মতো সাম্প্রদায়িক ব্যক্তিটিও দেননি। যদিও তিনি নিজে সাম্প্রদায়িক ব্যক্তি জীবনে ছিলেন না, কিন্তু তিনি সাম্প্রদায়িক রাজনীতি করতেন এবং সাম্প্রদায়িকদের দিয়েই একটি দেশ তিনি ভেঙে ফেলে আরেকটি দেশ বানিয়েছেন। ডক্টর ইউনূস সেই কাজটা আর সুচারুরূপে করতেছে। প্রতিনিয়ত সে বাংলাদেশের স্বাধীনতার স্মারক, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ সবগুলোকে ধ্বংস করার যে যত রকম আয়োজন তিনি করে রেখেছেন। হাদি মারা গেছে, হাদির জন্য আমরা দেখলাম কোথাকার কোন হাদি, তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করতে হবে। অদ্ভুত বিষয়। আরো আমি বিস্মিত হয়ে গেছি যে বিএনপি হাদিকে নিয়ে তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে তাকে নিয়ে লাইভ করে। শুধু তাই না, বিএনপিরা তার পক্ষে মিছিল করে। তার চেয়েও অবাক কাণ্ড যে যে হাদি নিজে বলেছে কিসের স্বাধীনতা, কিসের মুক্তিযুদ্ধ, কোট আনকোট মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই তো জুলাই আন্দোলন তার ভাষা। সেই হাদিকে নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাকে লিখেছে শহীদ। স্বাধীন বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ বিরোধী সন্ত্রাসী জঙ্গি জামাতের জামাতের হচ্ছে ২০ মুখের এক মুখের বাচ্চা, তাকে নিয়ে বাংলাদেশ শোক দিবস পালন করে তার মৃত্যুতে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা বলে থাকে যে তারা হচ্ছে স্বাধীনতার অতন্ত্র প্রহরী, বিএনপি আওয়ামী লীগের বিচ্যুতি ঘটতে পারে, তাদের ঘটবে না। কিন্তু কমিউনিস্ট পার্টিকে দেখলাম এই হাদিকে, স্বাধীনতা বিরোধী হাদিকে শহীদ ঘোষণা করলো। যাই হোক, সেটা তাদের দলীয় ব্যাপার। তেমনি আমার অধিকার আছে সমালোচনা করার। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটতেছে, কোন সরকার আছে এটা চিন্তা করার কোনো কারণ নাই। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে যেভাবে উপস্থাপন করলো ইউনূস, বাংলাদেশের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার, এক আমাবস্যার মতো নিকোষ কালো অন্ধকার। আপনি যে কথাটা শুরুতে বলেছেন, উল্লেখ করেছেন যে ময়মনসিংহে ভালুকায় একটি ছেলে, সম্ভবত তার নাম দীপু চন্দ্র দাস, তাকে প্রথমে পিটিয়ে মেরে ফেলে তারপর তার লাশটা প্রকাশ্য শত শত মানুষের সামনে একটা মহাসড়কের গাছের পাশে একটা গাছের ডালে তাকে জ্বালিয়ে দিল। মানুষ উল্লাস করতেছে। কি দেশ একটা, যেই দেশে কবরে আগুন দেওয়া হয়, যেই দেশে কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হয়, এখন মানুষকে মেরে সেই লাশকে কেউ করতে বলতেছে না, জীবিতই তাকে পোড়া হয়েছে। যখন তাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয় তখন সে জীবিত ছিল। এই যে দেশের অবস্থা, একটা দেশের চিত্র, একটা গৃহযুদ্ধ লাগলে যা হয় এরকম হয় না। গৃহযুদ্ধ লাগলেও মানুষকে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়ে মারে না। আমরা আফ্রিকাতে দেখেছি সেখানে গুলি করে মারে, সেখানে কুপিয়ে মারে, সেখানে বম্বিং করে মারে। কিন্তু লাশ পোড়ানোর মতো অসভ্যতা, পাষণ্ডতা তারা এখনো দেখায় নাই। এটা কোন দেশে আমরা বাস করতেছি?
তাই আপনি যেটা শুরুতে বললেন, আপনার মতো আমিও নির্ঘুম। কালকে আমিও রাত 4টায় আমাকে ঘুমোতে যেতে হয়েছে। তো আমরা ঘুমোতে পারবো না, এরা আমাদের ঘুমোতে দেবে না বলেই তো তারা ক্ষমতায় এসেছে। এই পাকিস্তানপন্থী, এই হেফাজতে ইসলামপন্থী, যারা নাম দিয়েছে হেফাজতে ইসলাম, আসলে এরা হেফাজতে পাকিস্তান। সেই মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলাম, আল বদর, আল শামস, রাজাকারদের প্রেতাত্মা এখন বাংলাদেশে প্রকাশ্যে চলে আসছে। সুতরাং আমাদের জন্য এখন ঘুম হারামি হবে, এটাই স্বাভাবিক। ডক্টর ইউনূস তো আসলে, আমি তো বললাম, সে হচ্ছে বিদেশি প্রভুদের কামলা। আপনারা তো তাকে দালাল বলেন, কেউ গোলাম বলেন, আসলে তো কামলা। কারণ দালালদের একটা দায়িত্ব, দালাল একটা পেশা, দালালি করা, ব্রোকারি করা একটা পেশা। কিন্তু কামলা হইলো একেবারে দাস। তাকে কামলা রেখেছে, সে তার যত প্রেসক্রিপশন দেওয়া আছে একে একে সেগুলো সে বাস্তবায়ন করবে। যতক্ষণ তার আছে দেহে প্রাণ, ততক্ষণ সেগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে। সে দেশের জন্য নিবেদিত না হতে পারে, সে মুক্তিযুদ্ধের প্রতি নিবেদিত না হতে পারে, তার কাছে শহীদ মিনারের জন্য নিবেদিত না হতে পারে, স্মৃতিসৌধের জন্য, কিন্তু তিনি বিদেশি প্রভুদের জন্য নিবেদিত, তা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। তাদের প্রতিটি কাজ বিদেশি প্রভুদের এবং বিদেশি দুইটা ইউটিউবার, তাদের পরামর্শে তিনি যা করতেছেন, আসলে এগুলোর মধ্যে তো পাকিস্তানের প্রেসক্রিপশন আছে। বিদেশি প্রভু ভায়া পাকিস্তান, ভায়া তুরস্ক, তারা কাজ করে চলছে, বাংলাদেশকে অস্থিতিশীল করবে প্রতি মুহূর্তে, এটা জানি। আর আপনি যেগুলো যেহেতু আপনি এডিটর, আপনি অনেক কিছু চাইলেও বলতে পারেন না। এই বামপন্থীদের আপনার চ্যানেলে এসে বলেছেন, যে আপনার চ্যানেলে এসে বলেছেন আমাদের সাবেক সভাপতি কমিউনিস্ট পার্টি বলছেন না, এটা বাংলাদেশ ইরান হবে না। বার্তা আছে কোথায়? তিনি এটা বলেন 48 ঘন্টা তো হয়নি। বার্তা আছে কোথায়? ছায়ানটে হামলা হয়েছে, বাদ আছে কোথায়? কয়দিন পরে আপনি নিশ্চিত থাকেন সিপিপি অফিসে হামলা হবে, নিশ্চিত থাকেন কমিউনিস্ট পার্টির লোকদের আছে, ধরবে আর পিটবে, পেটাবে। আর বিএনপিদের বিরুদ্ধেও তারা লাগবে, কারণ মির্জা আব্বাস তো অল্পের জন্য বেঁচে গেছে। কালকে রাত্রেও তিনি কিন্তু পালিয়েছিলেন তার বাড়ি থেকে, এই খবর আমরা জেনেছি। মির্জা আব্বাস কার ভয়ে পালিয়েছিলেন? নিশ্চয়ই আওয়ামী লীগের ভয়ে না। কালকে তার সব পরিবারে মির্জা আব্বাস তার বাড়িতে ছিলেন না, আমার কাছে যে তথ্য আছে। আমি জানি না আপনি এটা জানতে পারছেন কিনা, হয়তো আপনার যারা বিএনপির পন্থী আছে জিজ্ঞেস করেন এই কথাটা সত্য। কাল মির্জা আব্বাস বাড়িতে ছিল না কেন? কারণ এই মব সন্ত্রাস আস্তে আস্তে বিএনপির দিকেও যাবে। আওয়ামী লীগ মনে করেছিল যে মৌলবাদীদের আস্কারা দিলে হয়তো তেমন কিছু হবে না, এরা কিসের শক্তি। কিন্তু দুর্বলের শক্তিকে অ্যাভয়েড করতে হয় না, দুর্বলের শক্তিকে এড়িয়ে যেতে হয় না। রবীন্দ্রনাথ বলেছিলেন দুর্বলের অত্যাচার সবচেয়ে বড় অত্যাচার। সেটাই আওয়ামী লীগ ভোগ করতেছে, এখন বিএনপির ভোগ করার পালা। আওয়ামী লীগ তো তারা ক্রাইসিসে পড়ে গেছে, তাদের জীবন তো একেবারে মানে জাহান্নাম হয়ে গেছে। তারা না ঘরে থাকতে পারে, না বাইরে থাকতে পারে, এমনকি জেলেও থাকতে পারে না, আদালতেও থাকতে পারে না। তাদের পরিস্থিতি ভয়াবহ, তারা সেটা ভুগতেছে। তাদের ভুলের খেসারত তারা দিচ্ছে। যদি কেউ বলে শুধু দুর্নীতির কারণে আওয়ামী লীগ উচ্ছেদ করা হয়েছে, আমি তা মানতে রাজি না। মৌলবাদীরা বহু আগে থেকে পরিকল্পনা করেছিল, পরাশক্তিগুলো। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আমি বললে তো দোষ হবে, আপনি বললে আরো দোষ হবে। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, বামদের যিনি দাদা হুজুর, তিনি নিজে বলেছেন যে মৌলবাদী শক্তি আর মার্কিন শক্তি এই দুইটা হলো ভাই ভাই। এরা এরা পরস্পর মাঝে মধ্যে ঝগড়া করলেও আদতে তারা ভাই ভাই, একে অপরকে টিকিয়ে রাখে। তো এই মৌলবাদ আর সাম্রাজ্যবাদ বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে, তখন এর কারণে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এখন বিএনপির পালা, যদিও বিএনপি ফ্রাঙ্কেস্টাইনকে পেলে পুষে বড় করেছে, এরাও কিন্তু কম বেজ্জিত হচ্ছে না। আপনি দেখেন মির্জা ফখরুলকে আমেরিকা যেতে হয় আক্তারের সাথে। এর চেয়ে দুঃখের, এর সাথে হাস্যকর কি থাকতে পারে আপনি বলেন? যে মির্জা ফখরুলের সাথে একজন শিল্পপতি ছবি তোলার জন্য অস্থির থাকার কথা, বাংলাদেশের সুপারস্টার যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা একটা ছবি তোলার জন্য অস্থির থাকার কথা, তখন মির্জা ফখরুলকে আক্তারের সাথে আমেরিকা যেতে হয়। তখন মির্জা ফখরুলকে বিএনপির নেতাদেরকে এই যে আমার ভাবির পোলাদের পিছনে দাঁড়িয়ে থাকতেও আমরা দেখেছি। তো বিএনপি তো কম বেশ জিততে হচ্ছে না। আমি জানি না এদের ঠিকানা কব আকল পে আয়েগা, আমি মালুম নেই। কিন্তু আকল যদি না আসে, ওই বিএনপি আওয়ামী লীগের মতো তাদেরকেও ভুগতে হবে। সৈয়দ আশরাফকে আমার বারবার মনে করে, আমি প্রত্যেক চ্যানেলে গিয়ে এই কথাটা বলি, সৈয়দ আশরাফ আর ডক্টর হুমায়ুন আজাদের কথা বাংলাদেশের রাজনীতিতে হুবহু মিলে গেছে, হুবহু। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে শুধু বিচার না, তাদের বিচারের বহির্ভূত বিচার করতেছে, মানে আরো বেশি ফলে গেছে। আর সৈয়দ আশরাফ সাহেব কি বলেছিলেন? আওয়ামী লীগের নেতা বলেছিলেন বিএনপি নয়,
মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু। আমি তার সাথে যুক্ত করতে চাই, মৌলবাদী শক্তি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের শত্রু না, তারা বিএনপিরও শত্রু, কমিউনিস্ট পার্টির তো শত্রুই। মৌলবাদী শক্তি বাংলাদেশের শত্রু। এই মৌলবাদী গোষ্ঠীরা সবসময় পাকিস্তান প্রেমে বুঁদ হয়ে থাকবে। আপনি দেখেছেন কালকেও তারা 32 নম্বর ভাঙতে গিয়েছে, সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে 32 নম্বর ভাঙে। কি বুঝলেন? মৌলবাদী শক্তি। তাদের পোশাকগুলো দেখেছেন তো? ভারতীয় হাই কমিশনের সামনে যে দুইজন ছেলে দেখলেন আপনার লাফ দিল, তাদের বয়স কত? লাফালাফি করলো সেখানে ভাঙতে গিয়ে। তারা যে মাদ্রাসা পড়ুয়া দেখেই তো বোঝা যায়। তো এই যে যে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটানো হবে, সেটা সৈয়দ আশরাফ সাহেব আগে বুঝে গিয়েছিলেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলাদেশের বর্তমান জাতীয় নেতাদের সাথে তার নাম উচ্চারিত হয়। তার পিতারও যেমন উচ্চারিত হয় সেই সময়ের, এখন তার নাম উচ্চারিত হয়। কেন? তারা ভিশনারি, তারা দেখতে পারেন। কিন্তু এই কথা তারা গুরুত্ব দেয় নাই। আজকে আওয়ামী লীগ ভুগছে, কালকে বিএনপি ভুগবে, পরশু বাংলাদেশ ভুগবে। এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এই মৌলবাদী শক্তিকে যেভাবে দলগুলো প্রশ্রয় দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে, আজকে তার মানে ভুক্তভোগী হওয়ার সময় এসে গেছে। আমরা সেই দিনটি দেখতেছি। নির্বাচন তো হবে না, সেটা আপনার চ্যানেলে যারা এসেছে তারা 90% আপনার বক্তা সবাই বলেছে নির্বাচন হবে না। দুই একজন হয়তো 10 জনের একজন বা 10 জনের 2 জন বলেছে নির্বাচন হতে পারে, তাও কেউ গ্যারান্টি দিয়ে বলেনি নির্বাচন হবে। আপনার এখানে যে 2 জন বলেছে নির্বাচন হবে, তারা বলেছে হতে পারে। আমরা তাদের মধ্যে একজন, তারা বলছে নির্বাচন হবে না। আর গতকালকের যে তাণ্ডব, 24 ঘন্টা হয় নাই আমরা দেখলাম, সে তাণ্ডবে প্রমাণ করে দিল নির্বাচন হতে দিবে না। হয় না মানে তারা, কারণ তারা জানে নির্বাচন, শোনেন, নির্বাচন একটি দেশে যখন গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় না থাকে, যখন একটা দেশ গণতান্ত্রিক শক্তি দ্বারা পরিচালিত না হবে, তখন দুইটি অপশক্তি সেই দেশকে দখল করে নেবে। প্রথমত সেনাবাহিনী, দ্বিতীয়ত মৌলবাদী শক্তি। তো বাংলাদেশ এখন মৌলবাদী শক্তি ও সেনাবাহিনীর খপ্পরে, কারণ এখন গণতান্ত্রিক শূন্যতা, -2। আপনারা যাকে বলেন -2, আমি তো দেখি -4। 25 তারিখে যেহেতু তারেক রহমানের আসার কথা, আমি আপনার চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, যে তারেক রহমান যদিও আসতে পারে, শেখ হাসিনা আসলে তো কথাই নাই। তারেক রহমানও যদি বাংলাদেশে পা রাখতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ বদলে যাবে। তাই তারা তারেক রহমানকে যাতে না আসতে হয়, বা তারা ভয় দেখানোর জন্য কালকে যে তাণ্ডব চালালো হাদিকে উসিলা করে। হাদি তো একটা উসিলা মাত্র, কারণ কারণ খলদের ছলের অভাব হয় না। হাদিও যদি মারা না যেত, হাদির মতো কাউকে না কাউকে মেরে বা কোনো সমস্যা সৃষ্টি করে তারা এমন অরাজকতা সৃষ্টি করতো যাতে তারেক রহমান না আসতে পারে। এই মব ভায়োলেন্স কেন টিকিয়ে রাখা হয়েছে? যাতে আওয়ামী লীগ কথা না বলতে পারে। এই মব ভায়োলেন্স কেন টিকিয়ে রাখা হয়েছে? যাতে প্রগতিশীল মানুষগুলো প্রগতিশীল রাজনীতির চর্চা না হয়। মবকে কেন টিকিয়ে রাখা হয়েছে? কারণ আপনি তো পুলিশ দিয়ে এগুলো মারতে পারবেন না। আপনি তো পুলিশ দিয়ে 32 নম্বর বাড়ি ভাঙতে পারবেন না। আপনি তো সেনাবাহিনী দিয়ে প্রথম আলোর অফিস ভাঙতে পারবেন না। আপনি তো পুলিশ সেনাবাহিনী দিয়ে উত্তরায় আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতে পারবেন না। আপনি তো পুলিশ সেনাবাহিনী দিয়ে ভারতীয় দূতাবাসে হামলা করতে পারবেন না। তাই এই মব সন্ত্রাসকে তারা তৈরি করে, এই মব গুন্ডা যারা আছে এতে প্রস্তুত রাখে, এদের দিয়ে কাজটা করায়, তারপরে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। বাংলাদেশে ওই শাকা চৌধুরীর কথা মনে পড়তেছে, যদিও লোকটাকে আমি পছন্দ করি না। তিনি বলেছিলেন যে আগে কুত্তা লেজ লড়াই, তখন লেজে কুত্তা নাড়ায়। আপনি দেখেছেন সেনাবাহিনীকে বলতেছে, সেনাবাহিনী সন্ত্রাসী, মব সন্ত্রাসীদের বলতেছে আমাকে 20 মিনিট সময় দাও, তারপরে তোমরা বাড়ি ঘর করো বা আগুন লাগাও। কত অসহায়! আসলে সেনাবাহিনী অসহায় না, যারা ওইখানে ছিল তারা সেনাবাহিনীর লোক। সেই ওয়াকার সাহেব এগুলো করাইতেছে, ইউনুস এগুলো করাইতেছে বলে আজকে মৌলবাদী শক্তি এত শক্তি পায়। আপনি তাদের চেহারা দেখেছেন? এরা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আপনি তাদের চেহারা দেখেছেন? এরা কোথা থেকে এসেছে? এত রাতে, গভীর রাতে এতগুলো মানুষ চিটাগাং, খুলনা, রাজশাহী, ঢাকায় কিভাবে জড়িত হলো? এর পেছনে তো একটা মেটিকুলাস ডিজাইন আছে। এর পেছনে তো অবশ্যই ওয়াকার ইউনিট জড়িত। এর পেছনে তো অবশ্যই কোনো দেশ জড়িত বা কয়েকটা দেশ জড়িত। তা ছাড়া এটা সম্ভব না। আর আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা বলতে চাই, যারা মাঝে মধ্যে আমি পোল দেই যে পৃষ্ঠপোষকতা ছাড়া কিছু হয় না। দেখতে পাচ্ছেন তো কালকে? আপনারা কি মনে করেছেন এরা শুধু আদর্শের জন্য এসেছিল? ওই ওই আহ ভারতীয় আহ, দূতাবাসের যে আবাসিক ভবন, সেখানে হামলা করতে শুধু আদর্শের কারণে? নো ভাই, পয়সার জন্য। 500 টাকা দিলে আমরা কাশ্মীরে, 1000 টাকা দিলে কাশ্মীরে ট্যাঙ্কের সামনে ঢিল মারতে দেখেছি। সেই পলিসি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আপনি বললে আপনার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এটা সেই কাশ্মীরের প্ল্যান এখানে
বাস্তবায়ন করা হচ্ছে। আপনি দেখবেন কাশ্মীরে যারা ঢেলাইতো তারাই সাক্ষাৎকারে বলেছে 500-1000 রুপির জন্য তারা ঢেল দিত 90 দশকে বা 2000 সালে তারা ঢেলাইতো, এগুলো বলছে তারা যে 90 দশকে তারা ঢেলাইতো 500-1000 রুপি দিলে। তো ওই দূতাবাসে যে ঢেল দিল, আবাসিক কর্মকর্তার ঘরে যে ঢেলটা দিল যারা আমরা দেখলাম, এই ঢেলটা মনে করেছেন টাকা ছাড়া হয়েছে, পৃষ্ঠপোষকতা ছাড়া, শুধুমাত্র আদর্শিক জজবা। আমি শেখ ফরিদ মানতে রাজি না। এই বাংলাদেশে তো আরো তো আদর্শিক জজবা আছে, তারা কোথায়? আর জামাত এইগুলোর সব মাস্টার মাইন্ড, তারা এগুলো বাস্তবায়ন করাচ্ছে অন্য নামে, ভিন্ন নামে। এই দেশের সরকারও ভিন্ন নামে এগুলো করাচ্ছে, কিন্তু দেখবেন সকালে উঠে তাদের বিবৃতি দেখবেন পালিশ করা। মানে এরা অনেকটা সেই, মানে একজন ওয়াল ভেঙে যাবেন, আরেকজন এসে রং করে যাবেন। এই কাজে তাদের টিম, তাদের দেশি টিম বিদেশি টিম একটা কাজ করবে, তাদের সরকারি টিম যার যে কাজ তারা পালন করতেছে। কিন্তু বাংলাদেশের জনগণের কথা যেটা বললেন, বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো অসহায়। কারণ সেনাবাহিনী যখন আদালত কাজ করবেন, আপনি কার কাছে যাবেন? সর্বোচ্চ জায়গা আদালত, আদালতের কাছে আপনি যেতে পারতেছেন না, তাহলে আপনি সরকার কাজ করে কেন? আদালত যেই দেশে, কোন দেশে আদালত কাজ করে না? যে দেশে সরকার, হয় সরকার নাই, অথবা সরকার চাচ্ছে এই ধরনের অপকর্ম ঘটুক, এই ধরনের ধ্বংসযজ্ঞ ঘটুক। তাছাড়া এটা কি করে সম্ভব? আপনি বলেন, আপনি বলেন 16 থেকে 18 বা 20 বছরের একটি ছেলে ভারতীয় দূতাবাসে ঢিল মারতেছে, তার সামনে গিয়ে লাফাইতেছে, কুদতেছে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব একটা স্বাধীন দেশে? সম্ভব না। আপনি তো একজনের অন্যজনের বাড়ি দখল করে দেখেন না। আচ্ছা, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের কোনো ব্যক্তি ছাড়া বিএনপি করে তার বাড়িতে গিয়ে আপনি হামলা করে দেখেন তো দেখি। বিএনপি করে এরকম একটা রিকশালার গায়ে আপনি থাপ্পড় দেন তো দেখি, টিকতে পারেন কিনা? সেখানে আপনাকে মিনিমাম আহত হয়ে ফিরতে হবে। আর আপনি রাষ্ট্রদূতের বাড়িতে হামলা করেন, রাষ্ট্রদূতে মানে দূতাবাসে হামলা করেন, আপনি প্রথম আলোর মতো পত্রিকা বিষ ভেঙে দেন। এখন সেই মানবাধিকার নেতারা কোথায়? কর্মীরা, মানবাধিকার সংগঠন। এখন সে প্রেস, ফ্রিডম অফ প্রেসের যারা জন্য যারা গলা থাপড়াতেন, যাদের আসমান কাঁপতো, জমিন কাঁপতো, ঘর কাঁপতো, বাড়ি কাঁপতো, তারা এখন কোথায়? তাদের তো বক্তব্য দিতে দেখি না। তো বাংলাদেশের জনগণ হলে দেখতেছে, দেখলেও তারা অসহায়, চুপচাপ আছে। তো যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে, যে কোনো সময়। আপনি এদের উল্লাস, হায়নার উল্লাস, হায়নাদের চেঁচামেচিতেই মনে করবেন না যে বন তাদের দখলে চলে যায়। যখন সিংহ ফিরবে, বাঘ ফিরবে, তখন এই হায়নারা থাকতে পারবে না। ডক্টর ইউনূস আমাদের ঘাড়ে গৃহযুদ্ধ চাপাবেই। আমি আপনি যতই চেষ্টা করি না কেন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য, বাঙালি যতই চেষ্টা করুক না কেন এড়িয়ে যাওয়ার জন্য, সেটা এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় তারা রাখবে না। আপনাদের মনে আছে 1971 সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। বাঙালিরা অনেকভাবে চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি এড়িয়ে যাওয়া যায়। 70-এর ঘূর্ণিঝড় হলো, নির্বাচন পেছানোর জন্য দাবি করা হলো, পশ্চিম পাকিস্তানের শাসকরা কোনোভাবে নির্বাচন পেছাতে দিতে রাজি নয়। তারপরে বাধ্য হলো, বাঙালি নির্বাচনে গেল, নির্বাচনে জিতলো এবং জেতার পরে ক্ষমতা আরোহণের জন্য চেষ্টা করলো। বিভিন্ন আলোচনা, গোলটেবিল চলতেই থাকলো, কোনোভাবেই তারা আমাদেরকে ক্ষমতা দিতে রাজি হলো না। এবং শেষ পর্যন্ত তারপরেও যখন কোনোভাবে বাঙালিকে একটা লেভেলের পুরো উস্কানো গেল না, যখন তারা তখনকার সংসদ অধিবেশন বাতিল করে দিল, বাতিল করে দেওয়ার পরেও বাঙালির অস্ত্র হাতে তুলে নিল না, তখন তারা 25শে মার্চ রাতে ক্র্যাকডাউন করলো এবং আমাদের হাজার হাজার মানুষকে খুন করে ফেললো। এমন একটা পরিস্থিতি তৈরি করলো, বাঙালির আসলে পাল্টা অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া, পাল্টা যুদ্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস এবং ওয়াকার মিলে এখন বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, এটা হুবহু একই পরিস্থিতি তৈরি করছে। এবং শান্তিপ্রিয় সাধারণ বাঙালির পক্ষে কতদিন সেটা এড়িয়ে চলা সম্ভব হবে আমার খুবই ভয় হচ্ছে। যতই আমি আপনি চেষ্টা করি না কেন, যতই আমি আপনি চাই এই দেশটা শান্তিতে থাকুক, কিন্তু যে যারা ক্ষমতায় এসেছে তারা যে নৃশংস, বাঙালির প্রতি তাদের যে নৃশংস ক্ষোভ, রাগ, তারা যে একেবারে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলতে যাচ্ছে এই জাতির, সেই চেষ্টা থেকে তারা আমাদেরকে বিরত হতে দিবে না। এবং এই বিরত হতে না দেওয়ার জন্যই তারা গত কয়েকদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখবেন যে যা করছে তারপরে অনেকটা সেই ইয়াহিয়া খান টিক্কা খানের মতো অবস্থা, যে তুই আর কতদিন বাবা, তুই কতদিন সহ্য করে থাকবি, কতদিন ভদ্রতা দেখাবি। ভয়ের বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের কারোই এই দেশের প্রতি, দেশের মানুষদের প্রতি কোনো ধরনের মায়া মহব্বত নয়। এদের অধিকাংশই শেষ পর্যন্ত কোনো দায় দায়িত্ব নিবে না, এবং পুরো দেশটা গাড্ডায় পড়লো না বিপদে পড়লো, এদের কিছুই যায় আসে না। মুশকিল হচ্ছে আমার আপনার, আপনারা যারা, আমরা যারা ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মকে, আমাদের বাচ্চা কাচ্চা যারা দেশে আছে, দেশে বড় হতে চায়, দেশে নেতৃত্বে আসতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই বিপদটা হবে। এটা হচ্ছে খুব মন খারাপের বিষয়। কি পরিমাণ উস্কানি দেওয়া হচ্ছে আপনি চিন্তা করে দেখেন। একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে
এইখানে ওইখানে গিয়ে আগের দিন একেবারে রুটিন করে যে কালকে ওইখানে গিয়ে ভাঙবো, পরশু ওইখানে গিয়ে ভাঙবো। একটা জঙ্গলি অবস্থা, একটা মানে জঙ্গলের আইনত বোধহয় এর চেয়ে ভালো। আমার তো মনে হয় যে আফ্রিকার সবচেয়ে নৃশংস জাতি যেগুলো আছে তারাও বোধহয় এই ধরনের এইটুক সভ্য ইতিমধ্যে হয়ে গেছে, যে অবস্থা এখন বাংলাদেশে চলছে। এবং এটা খুব প্রকাশ্যে করা হচ্ছে এবং সরকার এটাকে খুব প্রমোট করে যাচ্ছে। সরকার এই আপনি গোটা ঢাকা শহর তাণ্ডব যারা রটাচ্ছে, আপনি দেখবেন হাতে গুনে 2 থেকে 300 লোক হবে এবং এদেরকে কন্ট্রোল করে ফেলা কোনো বিষয় না, কিন্তু সরকার এটা কন্ট্রোল করতে চাচ্ছে না। এবং তারা অপেক্ষা করে ভাঙচুর হয়, মারামারি হয়, তারপরে গিয়ে পরের দিন তারা একটা বিবৃতি দেয়, আমরা কিন্তু সব কিছু নজরে রাখছি, আমরা কিন্তু দেখে ফেলাম, খাওয়া ফেলাম, তীব্র নিন্দা জানাবো। এই গোটা জিনিসটাই করা হচ্ছে অনেকটা আমাদের সাথে ফাইজলামি করতেছে, আমাদের সাথে ইত্রামি করতেছে এই লোকগুলা, যে দেখ আমিও পারি। মুশকিল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এবং এই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যখন শুরু হবে এই লোড এরা সামলাতে পারবে না। এই ধরনের যে গৃহযুদ্ধ, যেটা অবশ্যম্ভাবী এখন মনে হচ্ছে আমার কাছে, যেটা এড়িয়ে যাওয়ার যতই চেষ্টা আমরা করি না কেন সকলে মিলে, যতই আমরা শান্ত করার চেষ্টা করি না কেন, যতই আমরা চেষ্টা করি লোকজনকে বুঝাতে, একটা সময় সব লোক এটা বুঝবে না, সব লোক কিন্তু এটা মানবে না এবং তারা পাল্টা আক্রমণ, পাল্টা লড়াইয়ের মধ্যে নেমে যাবে। এটা একটা বিপজ্জনক অবস্থা হবে। এবং যখন এই জিনিসটা হবে তখন আমাদেরকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা দেখবেন যে এই ইউনূসের যে সুশীল দালালগুলো আছে এদেরকে এদের হাত থেকে বাঁচতে হবে। এরা যাতে আর ভবিষ্যতে কাউকে বিভ্রান্ত করে না ফেলতে পারে, এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে। আপনি দেখবেন এই যে গতকালকে প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে হামলা হয়েছে। মানে এটা হয়েছে ভাই, সত্যি কথা বললে আপনারা সকলে জানি সরকারের পত্রিকা, সরকারের লোক হামলা করছে। আমার আপনার কি করার আছে? এই তো লাথিপুতা খাওয়ার পরেও প্রথম আলোর সাজ্জাদ শরীফ দেখলাম ভিডিওতে বলছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হামলা হয়েছে। ওরে আল্লাহ রে, ওরে তোমার সরকার, তোমার এমন ভাবমূর্তি আছে? মানে ল্যাংটার নাই বাটপাড়ের বই ইউনিসের ভাবমূর্তি, আবার এটা নাকি ক্ষুণ্ণ করার জন্য হামলা করা হয়েছে। মানে কবিতা ছিল না যে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? প্রথম আলোর অবস্থা হয়েছে করেছ বলাৎকার তবুও বলি চমৎকার। চমৎকার তো বলতেই হবে, কারণ ওই যে অন্য বাইরের কেউ বলাৎকার করলে তাও গিয়ে থানায় একটা ধর্ষণ মামলা করা যায়, আর নিজের ছেলে পেলে যখন বলাৎকার করে যায় তখন বাপ চাচা তো চুপ করা ছাড়া থাকার কোনো উপায় নেই। প্রথম আলো হচ্ছে এই অবস্থা, সরকারের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হচ্ছে ভাই। মানে এবং এই জন্যই হামলা করা হয়েছে। মানে তারপরও তারা এই অথর্ব, এই নৃশংস এই সরকারকে, এই হিংস্র সরকারকে তারা তারপরেও পাস দিয়েই যাবে। এবং তারপরে যথারীতি আমাদের কিছু যে তথাকথিত সুশীল দেখলাম 12-14 জন গিয়ে একটা করে কাগজের ব্যানার টাঙ্গায়া দাঁড়ায় থাকলো। এইগুলো করা হয় কেন? যখন মানুষ খুব অনেক ক্ষুব্ধ হয়, অনেক রেগে ওঠে, এই রাগটা, এই গ্যাসটা বের করে দেওয়ার জন্য এই দালালদেরকে নামানো হয়। এই দালাল লাগে হালকা ছিদ্র দিয়ে বের হয়ে যায় আর কি। একই ঘটনা দেখলাম আমরা ছায়ানটের ক্ষেত্রে। ছায়ানটে গেছে আরেক বাটপার, এটা হচ্ছে ওই কি সংস্কৃতি উপদেষ্টা, ওই যে সবাই বলে আমাদের ইন্টারপাস উপদেষ্টা একজন আছে না, ড্রোন চালায়, ফারুকি। সো ওই ফারুকি ওইখানে গেছে। আমি বুঝি না, ছায়ানটের কর্তা ব্যক্তিরা তো এরা তো বাইন্দা রাখা দরকার ছিল ছায়ানটের মধ্যে। মানে ওইভাবে যদি ক্ষুব্ধ আপনারা হইতেন, এরে নিয়ে দেখাচ্ছে। এবং সে কিন্তু গতকালকেও জানে, পরশু, মানে ছায়ানট ভাঙা হবে তো 3 দিন ধরে জানে। মানে আপনারা জানেন যে এনসিপির নেত্রী একটা আছে দিলশান আরা বারুদ, সে আগে থেকে এটা বলে বেড়াচ্ছে বা আরো অনেকেই ইঙ্গিত দিচ্ছে। তারপরে ধরেন আজকে মানে এই ভিডিওটা যখন করছি উদীচিতে হামলা হয়েছে। উদীচি থেকে আপনাদের অনেকেই মনে থাকতে পারে আমাদের আনু মোহাম্মদ স্যার সহ ওনারা গিয়ে দ্রুহযাত্রা করেছিলেন এবং গান গাইতে গাইতে গিয়েছিলেন। আমি আশা করি যে এখন যখন তাদের উপরে হামলা হয়েছে ওনারা আবার একটা দ্রুহযাত্রা বা কিছু একটা করবেন, কারণ একটা প্রতিবাদের তো প্রয়োজন আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই যে গ্যাস বের করে দেওয়া প্রতিবাদের যে খেলাটা হচ্ছে, এই খেলাটা আলটিমেটলি কতদিন টেকসই হবে এইটা আমার বেশ সন্দেহ হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এখন খুব বেশি বিক্ষুব্ধ, বেশি রেগে মেগে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা সাইড লাইনে থাকেন, আপনারা গ্যালারিতে বসে থাকেন। এইটা হচ্ছে আলবদরে লালবদরের যুদ্ধ, এবং আলবদরে লালবদরের এই সাময়িক যুদ্ধ। এরা এই খেয়ে করে তাদের শক্তিটা ক্ষয় হোক। তারা যারা টোটাল লোকজন মিলে এই যে দেশের উপরে যে বিপর্যয়টা এনেছে এবং আনার পরে এটা অবশ্যম্ভাবী, এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, পৃথিবীর সবখানে হয়েছে। একটা কথা আছে যে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে, এবং ইতর প্রাণী সবগুলোই তাদের সন্তানকে খেয়ে ফেলে। তো এখানে একজন আরেকজনের খাচ্ছে, মানে এটা দেখে ছাড়া আর আপাতত কিছু করার নেই। বাট আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা চূড়ান্ত ট্রিগার্ড অবস্থায় নিয়ে যেতে চাইবে, তারপরে গিয়ে এখানে একটা বড় বিপর্যয় থেকে দেশকে
রক্ষা করা যাবে না। মানে আপনি জাস্ট চিন্তা করেন, জাতীয় কবির কবরস্থানে তার পাশে উসমান হাদিকে কবর দিচ্ছে সরকার। এই সেই সরকার যারা মতিয়া চৌধুরীকে কবরের মাটি বরাদ্দ দেয় নাই, তার লাশ অপেক্ষায় ছিল, অপেক্ষায় ছিল, অপেক্ষায় ছিল। এই সেই এখন তো বললে বলবেন যে আপনি ভদ্রলোক শুয়োরের বাচ্চাকে গালি দেন। এরা কিন্তু মতিয়া চৌধুরীর কবরের জায়গাটা দেয় নাই, এবং শেষ পর্যন্ত মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে কবরস্থ করতে হয়েছে। এবং এরা উসমান হাদি মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার জন্য প্রার্থনা করি। তার বাচ্চাটার জন্য স্পেশালি আমার খুবই মনটা খারাপ হয়েছে, বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে। কিন্তু এটা আপনাকে মানতে হবে, ওসমান হাদি এই সংগ্রামের, এই যুদ্ধের পার্ট, যেখানে জুলাই আগস্ট মাসে যে হাজার হাজার মানুষ মারা গেছেন। ওসমান হাদি যদি আপনি বলেন যে জাতীয় কবির পাশে তাকে শায়িত করতে হবে, কোন যুক্তিতে? মানে উনি কেন বিখ্যাত? আপনি কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে ওসমান হাদিকে আমরা দেখেছি, যখন সরকার পতনের পরের একটা ভিডিও দেখা যায়, উনি হই হই রই রই আওয়ামী লীগ গেল কই বলে আসছেন, এবং পরবর্তীতে জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। উনি একটা সংগঠন তৈরি করেছিলেন, ইনকিলাব সেন্টার, ভালো, উনি কালচারাল কাজকর্ম করছিলেন। কিন্তু মূলত উনি আসলে যে কাজগুলো করছেন, উনি নিজে বলেছেন যে বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙতে হইলে এখন আর উনি ফ্রি ভাঙবেন না, 10 লক্ষ টাকা করে দিলে উনি ভাঙবেন। এবং এই যে বিভিন্ন জায়গায় এই যে অশান্তি তৈরি করার যে সিস্টেমগুলো চলছিল, মানে উনি বিখ্যাত কেন? উনি বিখ্যাত হচ্ছে যখন গোপালগঞ্জে ওয়াকার বাহিনী নির্দোষ মানুষদেরকে গুলি করে মেরে ফেলছে, ঘরে বাড়িতে গিয়ে হামলা করছে, তো উনি একটা ডায়ালগ দিয়েছিলেন যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলা দাও 10 পোলাদের। এই কারণেই কিন্তু উনি বিখ্যাত। সো এই ডায়ালগটা দেওয়ার কারণে কবি নজরুলের সৃষ্টির সাথে তার এই সৃষ্টিকে মিলিয়ে একই সাথে আহ, জাতীয় কবির কবর, মানে কামান, মানে বেশি বললে ওরা হয়তো, এখন আমি যদি বেশি বলি তো কাজী নজরুল ইসলামরা হয়তো কবর থেকে তুলে বের করে বলা হবে, ভাই আপনি সাইডে যান, আপনি গিয়ে বুড়িগঙ্গার পাড়ে গিয়া গান মসজিদের ওই পাশে তোমার কবর দিও ভাই, বুড়িগঙ্গার নদীর পাড়ে একটা মসজিদের পাশে কবর দিলেই তো হইলো, করতে পারে। সো এত বেশি বলছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারেই ট্রিগার পয়েন্টে আছে। এবং এই ট্রিগার পয়েন্টে যখন এই দেশটা আছে, তখন এই যে দালাল শ্রেণী, বিশেষ করে এই যে সুশীল দালাল শ্রেণী, এদের বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। কারণ আপনি মনে রাখবেন, যে লোকটা একেবারে মাথায় ধরেন পাগড়ি গামছা বান্ধা গিয়া 32 নম্বর ভাঙে বা অন্য কিছু ভাঙে, তার কিন্তু নিয়ত খুবই পরিষ্কার। সে কি করবে সে জানে, এবং তাকে দেখলে আপনি জানেন সে কি করতে। সে 32 নম্বর ভাঙতে আসছে ভাই, সে প্রথম আলো ভাঙতে আসছে, সে ডেইলি স্টারের কম্পিউটারটা চুরি করতে আসছে। সে জানে যে এটা চুরি করার জন্য কি করতে হবে, হাদির নাম বললে চুরি করাটা সহজ হবে, সে করতেছে। তার এখানে শোক মোক হাবি যাবে কিছু নাই, এরা হচ্ছে পরিষ্কার। কিন্তু যারা মুখোশের আড়ালে সুশীলতা করে বেড়াচ্ছে, যারা মুখোশের আড়ালে প্ল্যাকার্ড ধরিয়ে তথাকথিত প্রতিবাদ করবে, এবং তারা যারা কান্না কান্না কণ্ঠে বলবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই হামলা হচ্ছে, এইসব দালালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এরাই আসলে মানুষের ন্যায্য রাগ, ক্ষোভ, ঘৃণা এবং এই দেশকে বাঁচানোর যে অবশ্যম্ভাবী সংঘাত সামনের দিকে আসছে, সেইখানে কিন্তু পিছন থেকে ছুরি মারতে পারে। আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গৃহযুদ্ধ চাচ্ছেন, তিনি সেই গৃহযুদ্ধ হয়তো পাবেন। শেষ পর্যন্ত আমাদের সোনার দেশটা পুড়ে ছাই হয়ে যাবে। এই দুঃখ, এই বেদনা আমাদেরকে বয়ে বেড়াতে হবে, এই প্রজন্মকে বয়ে বেড়াতে হবে। 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য। সরকারের উপর একটি চাপও তৈরি হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। তারপরও মানুষের যে দাবি, সেই দাবিটা সত্য, সরকারের কাছেই তো দাবি জানাবে। সরকার তার আন্তরিকতা কতটুকু বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটা নিশ্চয়ই মানুষ বিবেচনা করবে, এবং সামনে তারা কি করতে চায়, সরকার কিভাবে এই রহস্য অনুসন্ধান করবে, বা হাদির হত্যাকারীদেরকে কিভাবে পাকড়াও করবে, সেটা নিশ্চয়ই তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এই চাপটা তো থাকলোই। সবচেয়ে বড় কথা হলো যে দুদিন ব্যাপী যে সহিংসতা, এবং আজকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটাজারি বাড়িতে পর্যন্ত আজকে হানা দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই সহিংসতার আলামতগুলো শেষ হয়নি কিন্তু। সুতরাং বলা যাবে না যে পুরো পরিস্থিতিটা একেবারে নিয়ন্ত্রণে চলে এসছে। নানা মহল নানাভাবে চেষ্টা করবে। আজকের যেই জানাজার লাখো মানুষের উপস্থিতি সত্ত্বেও শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে হয়েছে, এটা সাংঘাতিক রকম একটা মানুষের এটি একতা মানুষ বুঝতে পেরেছে যে হামলা করে জ্বালিয়ে পুড়িয়ে নয়, শান্তিপূর্ণভাবে শোকের মধ্য দিয়ে এবং ঐক্যবদ্ধ থেকে এই ঘটনাগুলো, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে। যদি সহিংসতা চলতে থাকে তাহলে
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং বাংলাদেশ বেকায়দায় পড়বে। এবং অনেকগুলো দেশি বিদেশি পক্ষ আছে যারা এখন ওত পেতে আছে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা ঘটিয়ে যাতে নির্বাচনটা না হয়। তো মোটামুটি একটা পরিস্থিতি তৈরি হলো। আশা করা যায় যে আগামী কাল পরশু এই 2-3 দিন আরো পরিস্থিতির উন্নতি ঘটবে এবং তারেক রহমানের আশার মধ্য দিয়ে হয়তো পুরো নির্বাচনী একটি অভিযাত্রায় দেশ সামিল হবে, সেটি দরকার। কোনো পক্ষ চাইছে এইসব ঘটনাগুলোকে পুঁজি করে যাতে নির্বাচন বানচাল করা যায়, নির্বাচন ব্যাহত করা যায়। আজকে সালাউদ্দিন আহমেদও পরিষ্কারভাবে বলেছেন যে কিছু লোক অশান্তি সৃষ্টি করছে, তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনকে ব্যাহত করা। এটা পরিষ্কার। আজকে দুঃখজনকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে আজকে দেখা যায়নি। দেখা না গেলেও আজকে বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকটা রাজনৈতিক দল দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এখন কারা কারা এই ভূমিকার বাইরে সন্ত্রাসে এবং সহিংসতায় ইন্ধন যোগাচ্ছে বা অংশ নিচ্ছে, এই বিষয়গুলো সরকার যদি কঠোর হাতে দমন না করে, যদি এইগুলোকে বাড়তে দেয় বা চলতে দেওয়া হয়, তাহলে পরিস্থিতির উন্নতি হবে না, বরং আবারও বড় ধরনের অঘটনের একটি সম্ভাবনা বা আশঙ্কা থেকে যাবে। দর্শক।